দরদী শত্রু ছবিটি পরিচালনা করেছেন শওকত জামিল এবং দরদী শত্রু ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, আলমগীর, অঞ্জনা, আহমেদ শরীফ এবং আজিম ও আরও অনেকেই অভিনয় করেছেন দরদী শত্রু ছবিতে। দরদী শত্রু ছবির গল্পের শুরুতে দেখা যায় জসিম তার স্ত্রী লাবণী এবং তার ছেলে রাজুকে নিয়ে দৌড়ে হাসপাতালে যাচ্ছে। তখন জসিম চিৎকার করে বলতে থাকে, ডাক্তার সাহেব, আমার স্ত্রী আমার সন্তানকে বাঁচান, আমার স্ত্রী আমার সন্তানকে বাঁচান। তখন ডাক্তার সেই মুহূর্তে চলে আসে। তখন ডাক্তার বলে, এই দুজনকেই ওটিতে নিয়ে যাও। তখন ডাক্তার কিছুক্ষণ পরে জসিমের কাছে এসে বলে, আপনার ছেলে গুরুতর আহত হয়েছে এবং আপনার স্ত্রীও আহত হয়েছে এবং আপনার স্ত্রীকে বাঁচানো মনে হয় আমাদের পক্ষে সম্ভব হবে না, কিন্তু আপনার ছেলেকে আমরা বাঁচানোর চেষ্টা করব। তবে আপনার ছেলের অপারেশন করতে হবে এবং আপনার স্ত্রীর অপারেশন করতে হবে। যদি আল্লাহর রহমত থাকে তাহলে দুজনেই সুস্থ হয়ে বাড়ি যেতে পারবে। তখন জসিম বলে, আচ্ছা ডাক্তার সাহেব, আমার স্ত্রী এবং ছেলে দুজনের অপারেশন করতে কেমন খরচ পড়বে? তখন ডাক্তার সাহেব বলে, আপনার ছেলের অপারেশন করতে প্রায় 50,000 টাকা লাগবে এবং আপনার স্ত্রীর অপারেশন করতে প্রায় 50,000 টাকা লাগবে, প্রায় 1 লক্ষ টাকা আপনার লাগবে। এই মুহূর্তে ক্যাশ কাউন্টারে টাকাটা জমা দেন, তারপরে আমরা অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাব। তখন জসিম বলে, ডাক্তার সাহেব, আমি এত টাকা কোথায় পাবো? তখন ডাক্তার সাহেব বলে, যদি আপনি টাকা কাউন্টারে জমা না করেন তাহলে আমরা কিছুই করতে পারবো না, কারণ হাসপাতালের একটা নিয়ম বলে কথা আছে, আগে টাকা জমা করবেন, তারপর আপনার ছেলে এবং আপনার স্ত্রীর চিকিৎসা আমরা শুরু করব, এর আগে আমরা করতে পারবো না। জসিম বলে, ডাক্তার সাহেব, আপনার পায়ে পড়ে হাতে ধরি, আমার স্ত্রীর সন্তানকে বাঁচান। তখন ডাক্তার সাহেব বলে, আমি তো নিরুপায়, আমি শুধু এখানে চাকরি করি ডাক্তারের হিসাবে, কিন্তু আমি এত টাকা কোথা থেকে দেব? 1 লক্ষ টাকার ব্যাপার, আমি তো এত বড় দায়িত্ব নিতে পারি না, আর আমার কাছে এত টাকা নিয়েও। তখন জসিম পায়ে পড়ে, ডাক্তার সাহেব, আমার ছেলে মেয়েদের আপনি বাঁচান। ঠিক আছে, আমি 4 থেকে 5 ঘন্টার ভিতরে টাকা নিয়ে আসতেছি, আর যদি না আসতে পারি তাহলে আপনার যদি দেওয়া হয়, আমার স্ত্রী সন্তানের অপারেশন আপনি করে দিয়েন, তারা যদি বেঁচে যায় আমি আপনার টাকা পরিশোধ করবো ইনশাল্লাহ, এই কথা দিয়ে গেলাম। তখন জসিম দৌড়ে চলে যায় বাগা খান অর্থাৎ আহমেদ শরীফের কাছে। তখন জসিম গিয়ে বলে, বস, আমাকে একটা উপকার করেন, আমি তো আপনার জন্য অনেক কিছু করেছি, অনেক টাকা আপনি আমাকে দিয়ে রোজগার করেছেন এবং আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছেন, খুন থেকে শুরু করে রাহাজানি, ছিনতাই, ডাকাতি, মাদক পাচার, নারী পাচার সবই করিয়েছেন। তো এখন আমাকে মাত্র 1 লাখ টাকা দেন। যদি আপনি এই 1 লাখ টাকা আমাকে না দেন তাহলে আমার স্ত্রী এবং আমার সন্তান বিনা চিকিৎসায় মারা যাবে। তখন আম্মা শরীফ বলে, বাহ বাহ বাহ, কী চমৎকার, তুই না বড়াই করে চলে গিয়েছিলি যে আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি এখন সৎ হয়ে যাব, ভালো হয়ে যাব, আর তুই না আমাকে ভয় দেখিয়ে গিয়েছিলি যে আপনার সমস্ত কুকর্মের কথা বলে দেব, এখন আমার হাতে পায়ে ধরছিস টাকার জন্য। বাহ, তুই তো বিলাই হয়ে গেছিস না, বাদ থেকে বিলাই হয়ে গেছিস। তোকে তো আমি 1টি টাকাও দেব না, কারণ তুই আমার সাথে বেইমানি করেছিস, আর বেইমানি করার শাস্তি আমি তোকে মৃত্যুদণ্ড দিতাম, কিন্তু আর তোকে মেরে লাভ কি? কারণ এখন তো তুই মৃত হয়েও জীবিত, কারণ তোর স্ত্রী এবং তোর পুত্র হাসপাতালে ভর্তি, বিনা চিকিৎসায় মারা যাবে, আমি তো তোকে 1টি টাকা দেব না। সঞ্জয় সিং বলে, বস, আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে আমি কি করব আপনি কল্পনা করতে পারেন না। তখন আম্মের শরীফ বলে, বাঘা খান অর্থাৎ আম্মের শরীফ, যে তুই আমার কিছুই করতে পারবি না, আরে তুই তো এখন এখান থেকেই যেতে পারবি না, তোকে এমনভাবে আটকাবো তুই এখান থেকে কখনো আর ছাড়া পাবি না। তখন সেই মুহূর্তে দেখা যায় জসিম গিয়ে আম্মের শরীফের গলায় টিপ দিয়ে ধরে বলে, টাকা দে কুত্তা, তুই আমাকে দিয়ে অনেক অপরাধ করিয়েছিস, আজ তোকে মেরে সেই অপরাধের প্রায়শ্চিত্ত করব, আর যদি তুই টাকা না দিস তাহলে আমি তোকে আজই মেরে ফেলবো। এমন সময় আম্মের শরীফ একটা হাতাতালি দেয়। তখন আম্মের শরীফের যত লোকজন আছে গুন্ডাপানরা সবাই জসিমকে রশি দিয়ে বেঁধে ফেলে। তখন জসিম বলে, ওই কুত্তার বাচ্চা, তুই আমাকে ছেড়ে দে, আর যদি তুই আমাকে না ছাড়িস, তোর কারণে যদি আমার স্ত্রী এবং পুত্র
কোনো রকম ক্ষতি হয়, তারা যদি তাদের দুর্ঘটনা কোনো ঘটে, তাহলে তোকে আমি ছাড়বো না। তোর এই গোপন আস্তানা তো ধ্বংস করবই, এবং তোকে আমি এই পৃথিবীতে সরিয়ে দেব। তুই আমার বাঁধনটা খুলে দে, এখনও সময় আছে, তুই আমাকে 1,00,000 টাকা দে, তোর সমস্ত কাজ আমি করে দেব। আর যদি টাকা না দিস, তাহলে আমি যদি এখান থেকে ছাড়া পাই, তাহলে তোকে জিন্দা মেরে ফেলবো। তখন আমির সাহেব বলে, বাহ বাহ বাহ, তুই কখনো এখান থেকে ছাড়া পাবি না রে শামশেদ, কারণ তুই আমার কাছে এখন বন্দি, আজীবন তুই অন্ধকার কারাগারে বন্দি থাকবি। তখন দেখা যায় জসিমকে যখন সে অন্ধকার কারাগারে নিয়ে যাওয়া চেষ্টা করতেছে তার গুন্ডা বাহিনী, জসিম সেখান থেকে তাদেরকে মেরে এবং আম্মের সাহেবের কাছ থেকে টাকাটা 1,00,000 টাকা পিস্তল ধরে নিয়ে সে রওনা দেয় হাসপাতালে। এমন সময় হাসপাতাল যাওয়ার পথেই পুলিশের গাড়ি, কারণ আহমেদ শরীফ এদিকে থানায় ফোন করে যে আমার কাছ থেকে 1,00,000 টাকা শামসুরে নিয়ে গেছে, তাকে আপনারা ধরেন, কারণ সে আমার কাছ থেকে ভয় দেখিয়ে ছিনতাই করে টাকাটা নিয়ে গেছে, তাকে আপনারা ধরেন। জসিম টাকা নিয়ে হাসপাতালের দিকে ছুটে দৌড়াচ্ছে। এমন সময় দেখা যায় পুলিশের গাড়ি জসিমকে তাড়া করছে। তখন জসিম পালাচ্ছে, টাকাটা নিয়ে কিভাবে সে যাবে হাসপাতালে। তখন হাসপাতাল চতুর্দিকে পুলিশ পাহারা দিয়ে রাখছে। এদিকে ডাক্তার থাকে আজিম। আজিম কি করে, তার নিজ দায়িত্বে নিজের টাকা দিয়ে জসিমের ছেলের অপারেশন করে, এবং তার স্ত্রী অপারেশন করতে গিয়ে তার স্ত্রী অপারেশন টেবিলেই মারা যায়, এবং জসিমের ছেলেকে অপারেশন করে সুস্থ করে। কিন্তু জসিম টাকা নিয়ে যাওয়ার আর সুযোগ পায় না। এমন সময় কিছু পুলিশ জসিমকে পিছন দিকে ঘেরাও করার পর জসিমকে ধরে ফেলে। জসিমকে ধরার পর তারা অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। জসিম চিৎকার করে বলতে থাকে, আমাকে একটি মাত্রবার, মানে একবার আমাকে আমার স্ত্রী আমার সন্তানের কাছে যেতে দাও, এই টাকাটা নিয়ে আমি হাসপাতালে যাব, কারণ আমার স্ত্রী এবং সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে হাসপাতালে, আমাকে একটি সুযোগ দাও, আমাকে একবার তাদের কাছে যেতে দাও। কিন্তু পুলিশ জসিমের কোনো কথা শোনে না, না শুনেই জসিমকে গাড়ি করে থানায় নিয়ে যায়, এবং সেখান থেকে চালান করে দেয়। কোর্ট থেকে জসিমের 14 বছরের জেল হয়। তখন এদিকে আজিম অনেক অপেক্ষা করে, কিন্তু জসিমের কোনো খোঁজখবর না পেয়ে আজিম জসিমের ছেলে রাজুকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে রাজুকে সে লেখাপড়া করানোর চেষ্টা ভাবনা করে, এবং দেখা যায় অনেক সময় চেষ্টা সফলও হয়। এবং এদিকে জসিমের স্ত্রী আর বেঁচে থাকে না, মারা যায়। তখন আজিমকেই রাজু অর্থাৎ জসিম বাপ বলে জানে। জসিমের ছেলে জসিমই হয়, কারণ এই ছবিতে জসিমের ডাবল রোল থাকে। তখন জসিম বড় হয়, বড় হওয়ার পর এদিকে দেখা যায় যে জসিম একজনকে ভালোবাসে, তার নাম অঞ্জনা। অঞ্জনা একদিন বলে যে, রাজু রাজু কি তুমি নাকি আজকাল লেখাপড়া মনোযোগ দাও না? তো জসিম বলে, লেখাপড়া করলে কি হবে, তোর সাথে আমি প্রেম করতেছি, এটা ভালো না? তো এক পর্যায়ে অঞ্জনার সাথে জসিমের প্রেম হয়ে যায়। তো প্রেম হয়ে যাওয়ানোর পর তারা একটা গান চলে আসে। গল্পে এদিকে দেখা যায় শাবানা আবার আজিমের মেয়ে থাকে। তো শাবানা ভার্সিটিতে লেখাপড়ে করে, আর যখন ভার্সিটিতে লেখাপড়া করে, একদিন শাবানা বাড়ি ফিরের পথে কিছু গুন্ডারা শাবানাকে টিচ মারে এবং তাড়া করে। তখন শাবানা দৌড়াচ্ছে, এমন সময় আলমগীর থেকে পুলিশ সে এসে সামনে তার জিপ নিয়ে দাঁড়ায়। তখন গুন্ডারা পালিয়ে যায়। তখন শাবানা বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখন আলমগীর বলে, এটা তো আমার দায়িত্ব ছিল, কারণ আমি একজন পুলিশ ইন্সপেক্টর, আমার দায়িত্ব হলো অপরাধীকে ধরা, কিন্তু অপরাধী তো পালিয়েই গেছে, কিন্তু আমি এখন তো আর তাকে ধরতে পারবো না। শাবানা বলে, ঠিক আছে, আপনার সাথে পরে দেখা হবে, আমি আগে বাড়িতে যাই। তখন শাবানা বাড়িতে যায়, তখন দেখে জসিম আনমনারে বসে আছে। তখন শাবানা বলে, জানিস ভাইয়া, আজকে একটা ঘটনা ঘটে গেছে। তখন জসিম বলে, কি ঘটনা বলতো দেখি। কিছু গুন্ডারা আছে, আমাকে আটক করেছিল। জসিম বলে, কোন এলাকা? উত্তরা। উত্তরা 3 রাস্তার মোড়ে কিছু গুন্ডারা আমাকে তাড়া করেছিল কলেজ থেকে ফেরার পথে। জসিম বলে, ঠিক আছে, তুই রুমে যা, আমি দেখতেছি। তখন জসিম
সেই উত্তরা 3 রাস্তার মোড়ে যায়। তখন একটাকে গিয়ে ধরে বলে, আচ্ছা, কিছুক্ষণ আগে একটি মেয়েকে এই এলাকার কিছু সন্ত্রাসীরা তাড়া করেছিল, সেই যুবকগুলি কোথায়? তখন চা দোকানদার বলে, ওই যে ওইখানে আড্ডা মারতেছে। তখন জসিম গিয়ে দাঁড়ায়, কারে কিরে, তোরা একটা মেয়েকে তাড়া করেছিলি, তাকে ধরার চেষ্টা করেছিলি, তার সাথে চিট করেছিলি এবং তাকে খুব লাঞ্ছিত করার চেষ্টা করেছিলি। তখন সেখানে আমির, চুন্নু তারা বলে, তাতে তোর সমস্যা কোথায়? তখন জসিম আর রাজু বলে, আমার সমস্যা আছে। তুই জানিস কাকে তুই টিজ করেছিস এবং তার সাথে খারাপ করার চেষ্টা করেছিলি? সে আমার বোন। তখন সেখানে অনেক মারামারি হয়, ইচ্ছা রকম রাজু মারার পর সেগুলি পালিয়ে যায়। পালিয়ে গিয়ে দেখা যায় আম্মে শরীফের কাছে অর্থাৎ বাগাখানের কাছে গিয়ে বলে, বস, আমরা তো আজকে একটা বিপদে পড়েছিলাম। তখন আম্মে শরীফ বলে, কি বিপদ? কয়, আমার মনে হয় বস, যে আপনি যে জসিম অর্থাৎ শমশেরকে মেরেছেন, সেই শমশের তো এখনও জীবিত আছে। তখন আম্মে শরীফ বলে, কি বলিস তুই? শমশের তো এখনও জেলে। কয় না, আমার মনে হয় জেল থেকে ছাড়া পেয়ে আমাদেরকে মারধর করেছে। আমি একটা মেয়েকে টিচ করেছিলাম বলে আমাদেরকে মারধর করেছে। তখন বাঘা খান বলে, কি বলিস? খবর লাগাতো থানায়। তো থানায় খবর লাগানোর পর জানতে পারে যে জসিম অর্থাৎ শমশের সে জেল থেকে ছাড়া পেয়ে বাইরে গেছে। তখন আম্মা শরীফ বলে, হয়তোবা ওই জসিমই তোদেরকে মেরেছে, তোদের চিনতে পেরে। তখন চুন্নু বলে, না বস, যে জসিমকে আমরা দেখেছি এর মুখে দাড়ি নেই, কিন্তু আগের যে শমশের জসিম ছিল তার মুখে তো দাড়ি ছিল। এই তো দাড়ি নেই, ক্লিন শেভ করা এবং জুয়ান ইয়ং। তখন বাঘা খান বলে, এর রহস্য খুঁজে বের কর। তখন চূন্য আমির সেখান থেকে চলে যায়। এদিকে শাবানা কলেজে যাওয়ার পথে তার গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন আলমগীর বলে, ম্যাডাম, আপনাকে লিফট দিয়ে দিই। তখন শাবানা বলে, না, আমাকে লিফট দিতে হবে না। আসেন না, পুলিশের গাড়িতে উঠলে কি আপনার মান সম্মান চলে যাবে? শাবানা বলে, ঠিক আছে চলেন। তো যাওয়ার পথে তাদের চোখে চোখ পড়ে। এক পর্যায়ে তাদের দুজনের প্রেম ভালোবাসা শুরু হয়ে যায় এবং দুজন দুজনকে ভালোবাসতে থাকে। তো এদিকে দেখা যায় জসিম যে অঞ্জনাকে ভালোবাসে, অঞ্জনার সাথে আবার শাবানার খুব সম্পর্ক ভালো থাকে, তারা বান্ধবী থাকে, তারা একই ভার্সিটিতে লেখাপড়া করে। তো এক পর্যায়ে দেখা যায় আজিম একদিন আসতেছে হেঁটে, আসার পর আমির শরীফ গিয়ে বলে, আচ্ছা ডাক্তার সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনার হাসপাতালে 15 বছর আগে শমশের অর্থাৎ জসিম, সে তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে গিয়েছিল। রাজিম বলে, নিয়ে গিয়েছিল। আচ্ছা, তারা কি অপারেশন করার পর সুস্থ হয়েছিল? রাজিম বলে, কয়, না, তারা দুজনেই অপারেশন টেবিলে মারা গেছে। তখন আমির শরীফ বলে, না, আপনি মিথ্যা বলতেছেন, আর না হলে সত্য গোপন করতেছেন, কারণ আমি জানি যে জসিমের স্ত্রী মারা গেছিল কিন্তু ছেলে বেঁচে আছে। তখন আজিম বলে, আপনি কি আবল তাবল বলতেছেন? জান, আমার মূল্যবান সময় নষ্ট করে আপনার কি লাভ আছে কোনো? আমি এই উত্তর দিতে পারবো না, আপনি এখন চলে যান। তো আজিম সেখান থেকে চলে আসে। আমির শরীফ বলে, যা, ওর পিছু পিছনে দেখ ঘটনা কি। এদিকে জসিম তন্ন তন্ন করে খুঁজতেছে 14 বছর পর জেল থেকে এসে বাঘা খানকে, কিন্তু বাঘা খানার আস্তানা তো পরিবর্তন করে ফেলেছে, তার চেহারা অন্যরকম করে ফেলেছে, তাকে যাতে চিনতে না পারা যায়। তো জসিম ছদ্মবেশ ধারণ করে সে হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার সাহেবকে সে চিনতে ভুল করে না। তখন ডাক্তার সাহেবের সামনে গিয়ে বলে, ডাক্তার সাহেব, আপনি ভালো আছেন? তখন আজিম জসিমকে চিনতে পারে। চিনার পরে জসিম বলে, তুমি এতদিন পর? তখন জসিম অর্থাৎ শমশের বলে, আমি এতদিন জেলে ছিলাম, কারণ আমি যেদিন টাকা নিয়ে আসার কথা ছিল, কিন্তু সেই মুহূর্তেই আমাকে পুলিশ অ্যারেস্ট করে জেলে নিয়ে যায়। সেখান থেকে আদালতে হাজির করে। আদালতে হাজির করার পর আমার 14 বছরের জেল দেয় জজ সাহেব। তারপর আমি আর আপনার কাছে আসতে পারিনি। আচ্ছা বলেন তো, আমার স্ত্রী সন্তানরা কোথায়? তখন আজিম বলে, তোমার স্ত্রীকে আমি বাঁচাতে পারিনি। তখন জসিম বলে, না, এটা হতেই পারে না,
বাঘা খান, তোর জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি। আচ্ছা, আমার ছেলে? তখন আজিম বলে, তোমার ছেলে জীবিত আছে এবং ভালো আছে, আমার কাছে সে মানুষ হয়েছে। 14 বছর ধরে তাকে আমি আমার আদর্শ নিয়ে তাকে আমি মানুষ করেছি। আমি চাই না তোমার এই ভয়ঙ্কর চেহারা এবং অপরাধী একজন মানুষ হিসেবে তুমি তোমার ছেলের সাথে দেখা করো, কারণ তুমি একজন অপরাধী। আর তুমি অপরাধ করেছি বলেই তোমার 14 বছরের জেল হয়েছিল। আর তুমি কি চাও তোমার ছেলে তোমার এই কাহিনী শোনার পর তোমাকে সে বাপ বলে গ্রহণ করে নেবে? নেবে না। আমি চাই তুমি তোমার ছেলের সামনে যাবে না। তোমার ছেলে আমার কাছে ভালো আছে। তখন জসিম বলে, আচ্ছা, আমার ছেলেকে কি আমি একবার দেখতে পারবো না? কয়, তা অবশ্যই পারবে, কিন্তু তুমি আড়ালে দেখে আসবে এবং আমার সাথে যাবে এবং চাদর দিয়ে মুখটা ডেকে। কিন্তু তুমি কখনো তোমার ছেলের সামনে পরিচয় দিতে পারবে না, কারণ তোমার ছেলে এখন তোমাকে হয়তো ভুলে গেছে, আমাকে সে বাবা বলে জানে। আমি অস্বীকার করলেও পারতাম, কিন্তু সেটা আমি করলাম না। এটা আমার মানবতা, এবং ডাক্তার কখনো এটা করতে পারে না। ডাক্তার শুধু মানুষকে বাঁচাতে পারে, মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না। তুমি যখন আসার কথা ছিল টাকা নিয়ে, তুমি তো টাকা নিয়ে আসো নাই, কিন্তু আমার ফান্ড থেকে আমি 1 লক্ষ টাকা দিয়ে দুজনকেই আমি অপারেশন করিয়েছিলাম, কিন্তু আমি তোমার স্ত্রীকে বাঁচাতে পারিনি, তোমার ছেলেকে আমি বাঁচাতে পেরেছি। এটা আল্লাহরই ইচ্ছা, আল্লাহর মেহেরবান। যাক, তোমার ছেলে আমার কাছে ভালো আছে। তখন জসিম বলে, আমি একবার শুধু দেখবো আমার ছেলেকে। আমি যদি বুকে জড়িয়ে না নিতে পারি, একবার শুধু আমি আমার ছেলেকে দূর থেকে দেখব। আমার বুকের ভিতরে একটা যন্ত্রণা, হাহাকার কাজ করতেছে। এটা আপনাকে কিভাবে বুঝাবো? আমার ছেলেকে দেখার জন্য আমার মনটা ছটফট করতেছে। জেলের ভিতরে আমি কতবার পালিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু পালাতে পারিনি। বাঘা খান আমাকে ধরিয়ে দিয়েছিল, ওই বাঘা খানকে আমি ছাড়বো না। বাঘা খানের জন্য আমার সাধারণ সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। এই বাঘাখানার জন্য আমার স্ত্রীকে হারিয়েছি। এই বাঘাখানার জন্য আমার সন্তানকে আমি কাছে পেয়েও সন্তান বলে ডাক দিতে পারি না। বুকে জড়িয়ে ধরে আমার বুকে জ্বালানি নিভাতে পারি না। তখন আজিম বলে, ঠিক আছে, এখনই চলো। তখন আজিম গাড়ি করে নিয়ে যাচ্ছে। এমন সময় রাজু অর্থাৎ জসিম, সে বাড়ি থেকে নামতেছে। আর বৃদ্ধ জসিম যে, সে সে তার সামনে দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে রাজু জসিম আর বয়স্ক জসিমের সাথে একটা ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে জসিম বলে, সরি, আমাকে আপনি মাফ করে দেন। তখন জসিম মুখটা ঢাকা থাকে, শমশের জসিম মুখটা ঢাকা থাকে, অর্থাৎ বাপ। সে বলে, ঠিক আছে বাবা। তখন আজিম বলে, ইশারা দিয়ে বলে, এই তোমার ছেলে। তখন জসিম জসিমের দিকে তাকিয়ে থাকে, তার চোখের পানিগুলি অজরে ঝরতে থাকে। কিন্তু দুঃখের বিষয়, জসিম বলে, আমার সন্তানকে আমি বুকে জড়াতে পারলাম না। আমার আফসোস, আমার এই সন্তানকে আমি এখনো আমার পরিচয় দিতে পারলাম না, কারণ আমি যে একজন অপরাধী, আর আমি 14 বছর জেল খেটে এসেছি। এখন যদি আমার ছেলের সামনে আমি এই কথাটা বলি, তাহলে আমার ছেলে আমাকে ঘৃণা করবে, তাচ্ছিল্য করবে, অবহেলা করবে। যাক, আপনার কাছে ভালো আছে শুনে আমি খুশি হলাম। কিন্তু জসিম এ বলে চলে যায়। তখন দেখা যায় একদিন আজিম বসে ছবিগুলি দেখতেছে। তখন জসিম বলে, ড্যাড, তুমি কি দেখতেছো? জসিমের ছোটোবেলার ছবি। জসিম জসিম বলে, এটা তো আমার ছোটোবেলার ছবি, আর এই যে একটা মহিলা দেখা যায়, সেটা কি? তখন আজিম বলে, এটা তোমার মা। তখন জসিম বলে, কেন, আমার মা তো আছে, আমার মা তো এরকম চেহারা না। কয়, না, এটি তোমার মা। আজ তোমাকে সত্য না বললি নয়। আমি একটা কথা বলি, শোনো। কারণ তোমার বাপ, হ্যাঁ, তোমার বাপ একজন অপরাধী। তোমার এবং তোমার মার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর তোমার বাপ তোমাদেরকে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু টাকার জন্য সে অপারেশন করতে পারে না। 1 লক্ষ টাকা সে অপরাধ করেই আনতে গিয়েছিল এবং টাকা এনেছিল, কিন্তু পুলিশ তাকে ধরে নেওয়ার পর 14 বছরের জেল হয়। জেল হওয়ার পর তোমার মার অপারেশন এবং তোমার অপারেশন আমি আমার নিজ দায়িত্বে আমার ফান্ড থেকে টাকা দিয়ে আমি করেছিলাম, কিন্তু তোমার মাকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে আমি বাঁচিয়েছি। বাঁচানোর পর, হ্যাঁ, কিছুদিন আগে দেখলাম না, একটি বয়স্ক লোক
তো তোমার সামনে এসেছিল, তোমার সাথে ধাক্কা লেগেছিল, উনিই তোমার বাবা, আমি তোমার বাবা না, আমি শুধু তোমাকে লালন পালন করেছি। তখন জসিম বলে, উনি আমার বাবা, আপনি আমার বাবা না, কেউ না। তখন আজিম বলে, অবশ্যই আমি তোমার বাবা, কিন্তু পালিত বাবা, কিন্তু জন্মদাতা নয়। আমার একটি শুধু মেয়ে শাবানা, সে হলো আমার জন্মদাতা মেয়ে। তো আর তুমি আমার পালিত ছেলে, আমি চাই তোমার বাপের কাছে তুমি ফিরে যাও। তখন সব ঘটনা খুলে বলে রাজু অর্থাৎ জসিমকে। তখন জসিম বলে, আমার বাপের এই অপরাধের পিছনে একজনে আছে, আমার মনে হয় আপনার কথা অনুযায়ী সেটা বাঘা খান। বাঘা খানকে আমি ছাড়বো না। তখন জসিম তার বাপকে খোঁজার জন্য আজিমের বাড়ি থেকে চলে যায়। চলে গিয়ে এক টাউনে এক হোটেলে গিয়ে সে যায় তার বাপকে খোঁজার জন্য। তখন ওই আমেশ্বর লোকেরা বৃদ্ধ জসিমকে জসিম মনে করে, হ্যাঁ, ইচ্ছা রকম মারা শুরু করে। তখন জসিম সেখান থেকে ইচ্ছা রকম তাদেরকে মেরে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ানোর পর এক পর্যায়ে দেখা যায় জসিম সেখান থেকে কোনোরকম পালিয়ে আসে অঞ্জনাদের বাড়িতে। অঞ্জনাকে বলে, তুমি গীতা লাগিয়ে দাও, আমার পিছনে অনেক শত্রু আছে। অঞ্জনা বলে, তোমার কোনো ভয় নেই। কারণ এক পর্যায়ে দেখা যায় রাজু অর্থাৎ জসিম সে সন্ত্রাসী হয়ে যায়। কিন্তু এই সন্ত্রাসীকে ধরার জন্য আলমগীর উঠে পড়ে লেগে ওঠে। এবং আলমগীর একদিন শাবানাকে বলে, তোমার ভাই এখন কোথায় থাকে? আমি শুনছি তোমার ভাই নাকি তোমাদের বাড়ি থেকে চলে গেছে, আর তোমার ভাইয়ের বিরুদ্ধে অনেক অভিযোগ থানা জমা পড়েছে। তোমার ভাইকে যেমনি হোক আমাকে ধরতে হবে এবং গ্রেপ্তার করতে হবে, আর না হলে আমার চাকরি যাবে। তখন শাবানা বলে, আমার ভাইকে ধরার মতো ক্ষমতা তোমার এখনো হয়নি। আমার ভাই যাই করতেছে সেটা শুধুমাত্র তার বাপের এবং তার মার হত্যার বদলা নেওয়ার জন্য। তার বাপকে 14 বছর জেলখানে খাটিয়েছিল বাঘা খান, আর আমার ভাইয়ের মা হাসপাতালে বিনা চিকিৎসায় মারা গিয়েছিল। কিন্তু আমার বাপ অনেক চেষ্টা করেছিল বাঁচানোর জন্য, বাঁচাতে পারে নাই। কিন্তু জসিমের বাপকে 14 বছর জেল খাটতে হয়েছিল। সেই কারণে আজ জসিম অর্থাৎ রাজু সেই সন্ত্রাস হয়ে গেছে প্রতিশোধ নেওয়ার জন্য। এখন আলমগীর বলে, তুমি যাই বলো না কেন, কিন্তু রাজু কিন্তু একটা ওয়ান্টেড অপরাধী। সে চোরাচালানি করে, সে এবং লুটপাট করে, মারধর করে, তাকে ধরতেই হবে। তবে ঘটনাক্রমে একদিন দেখা যায় আহমেদ শোবের লোকেরা শাবানা এবং আজিমকে তুলে নিয়ে যায়। তখন তুলে নিয়ে যাওয়ানোর পর আহমেদ শরীফ বাঘা খান আজিমকে বলে, আচ্ছা বলেন তো, আপনি যে ছেলেটিকে লালন পালন করেছিলেন সেই ছেলেটি কি শমশের জসিমেরই সন্তান? আজিম বলে, না আমার সন্তান। তখন দেখা যায় আহমেদ শরীফ বাঘা খান শাবানা এবং আজিমকে ইচ্ছা রকম মারে। এই খবরটা আবার জসিম পেয়ে যায় অর্থাৎ রাজু পাওয়ার পরে বলে, বাঘা খান তোর আর নিস্তার নাই, তুই আমার বোন এবং বাপকে তুই ধরে নিয়েছিস, আমার বাপকে 14 বছর জেল খাটিয়েছিস, আজ তোর নিস্তার নাই। জসিম কি করে, একটা মোটরসাইকেল নিয়ে দ্রুত তার আস্তানা চলে যায়। সেখানে গিয়ে এক ইচ্ছা রকম মারামারি হয়। মারামারি হওয়ার পর দেখা যায় আহমেদ শরীফের যত লোক আছে তাদেরকে জসিম একবারই মেরে ফেলে এবং কিছু লোক পালিয়ে যায়। এমন সময় আলমগীর তার গাড়ি নিয়ে আসে। আসার পর পুলিশ বাহিনীরা আহমেদ শরীফকে ধরে। আহমেদ শরীফ পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জসিমের হাত থেকে পালাতে পারে না। এমন সময় যে সামনে দেখা যায় যে বৃদ্ধ জসিম যে শমশের সে হাজির। তখন জসিম বলে, বাঘা, তোর সাথে আমার অনেক হিসাব নিকেশ আছে। তোর কারণে আমার স্ত্রীকে আমি হারিয়েছি, আমার সন্তানকে আমি হারিয়েছি। আমার সন্তান থেকেও আমি সন্তানকে আমার বুকে ধরে রাখতে পারিনি, শুধু তোর কারণে। তুই শুধু সেদিন যদি আমাকে আপোষে 1 লক্ষ টাকা দিতি, আমার ছেলে এবং স্ত্রীকে অপারেশন করতে পারতাম, আমার সন্তান স্ত্রীকে নিয়ে আমি সুখে থাকতে পারতাম, কিন্তু তোর কারণে পারি নাই। তুই আমাকে টাকা দিস নি, তোর কাছ থেকে জোর করে কিনে নিয়েছিলাম। তো তোর জন্য অনেক উপকার আমি করেছিলাম, তোর জন্য অনেক কাজ করেছিলাম, বিনিময়ে তুই আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছিলি। 14টা বৎসর আমি জেলে ছিলাম। এই 14 বছরের হিসাব আজ আমি নেব। আর আমার ছেলের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়েছিলাম, আমার স্ত্রীকে আমি হারিয়েছি, এর বদলা আমি নেব, এক একটা করে বদলা নেব। তখন সেই মুহূর্তে জসিম চলে আসে, তার রাজু চলে আসে। তো বাবা, তো জসিম বলে, আমি তোর বাবা, আমি তোর হতভাগা বাবা। কারণ
এই যে বাঘা খান, এর কারণে আমার 14 বছর জেল হয়েছিল। তোর মা চিকিৎসা করতে পারিনি, তোর চিকিৎসা করতে পারিনি, কিন্তু এই ডাক্তার সাহেব তোর মার এবং তোর চিকিৎসা করেছিল, কিন্তু তোর মাকে ডাক্তার বাঁচাতে পারে নাই, আল্লাহ নিয়ে গেছে। কিন্তু তোকে আর ডাক্তার সাহেব বাঁচিয়েছিল, কিন্তু আমি তোকে ছেলে বলে আমি এখনো বুকে জড়াতে পারিনি। তখন সেই মুহূর্তে জসিম বাবা বলে জসিমকে জড়িয়ে ধরে। তখন জসিম বলে, এই যে তোকে বুকে নেওয়ার পর আমি শান্তি পেলাম, আমি যখন মরেও যাই আমার কোনো আফসোস দুঃখ থাকবে না, কারণ আমার আর কোনো কষ্ট থাকবে না, কারণ আমি আমার ছেলেকে বুকে নিতে পেরেছি। তখন বাপ ছেলে মিলে বাঘা খানকে ইচ্ছা রকম মারে। মারার পর এক পর্যায়ে আমি মিশরে পাতা বাঘা খান উল্টে গিয়ে একটা পিস্তল নেয়। পিস্তল নেওয়ানোর পর তখন বৃদ্ধ জসিমকে আমি সেটা গুলি করে। গুলি করার পর রাজু জসিম গিয়ে দৌড়ে তার বাপকে ধরে। তখন বৃদ্ধ জসিম বলে, বাবা আমি তো তাকে মারতে পারলাম না, তুই মার। তখন রাজু জসিম বলে, না বাবা, তোমার হাতেই বাঘা খানের মৃত্যু হবে। তখন জসিমের হাতে, অর্থাৎ বৃদ্ধ জসিমের হাতে রাজু জসিম একটা পিস্তল দেয়, বাবা গুলি চালাও। তখন আমি সেবকে গুলি করে বৃদ্ধ জসিম। সেই মুহূর্তে দেখা যায় আলমগীর চলে আসে পুলিশের ফোর্স নিয়ে, ওপরের দিকে ধরে এবং আহমেদ শরীফ পড়ে যায়। তখন আহমেদ শরীফ বলে, আমরাকে তোরা মেরে ফেললি। তখন এদিকে সবাই জসিমকে ধরার পর জসিম বলে, বাবা তুই আমাকে একটু জড়িয়ে ধর, আমার খুব কষ্ট লাগতেছে। তখন রাজু জসিম বলে, বাবা তোমাকে আমি বাঁচাবো। তখন জসিম বলে, আমার সময় নেই, আমি তোর মার কাছে চলে যাচ্ছি। তো সেই মুহূর্তে জসিম মারা যায়। তখন রাজু জসিম চিৎকার করে বাবা বাবা বলে। তখন অঞ্জনা আসে, অঞ্জনা জসিমকে জড়িয়ে ধরে। শাবানা আলমগীর আসে, আসার পর আজিম আসে। তখন এখানে দেখা যায় জসিমের মৃত অবস্থায় গল্পটা ছবি শেষ হয় এবং দরদি শত্রু ছবিটা শেষ হয়ে যায়। তবে দরদি শত্রু ছবিটা শওকত জামিল খুব সুন্দর করে পরিচালনা করেছিলেন এবং এই দরদি শত্রু ছবিতে জসিম দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। একজন বাপ থাকে, একজন সন্তান থাকে, এবং একজনের নায়িকা থাকে লাবণী, আরেকজনের নায়িকা থাকে অঞ্জনা। জসিম ডাবল রোলে দরদি শত্রু ছবিতে অভিনয় করায় অনেক প্রশংসা করিয়েছিলেন। একজন বাপ, একজন সন্তান, এবং বাপের চরিত্রে একজন ছেলের চরিত্রে, দুইটা চরিত্রে জসিম দারুণ অভিনয় করেছিলেন এবং দর্শকের প্রশংসা পেয়েছিলেন। জসিম তখন সুপার ডুপার হিট নায়ক হয়ে গেছিলেন এই দরিদ্র সত্যি ছবি করার পর। জসিমের অভিনয় এবং মেকিং সব কিছু মিলিয়ে দর্শক জনপ্রিয়তা পেয়েছিল দরিদ্র সত্যি ছবিতে। এবং জসিমের লোক দেখে এবং পোস্টার দেখে হলে উপচে পড়া ভিড় হয়েছিল প্রতিটা সিনেমা হলে, যেমন বলাকা, মধুমিতা, মুক্তি, লায়ন, সাবিস্তান, রূপমহল, নাগরমহল, অভিসার, গুলিস্তান, আজাদ, চিত্রামহল ইত্যাদি হলে এই ছবিটা একযোগে মুক্তি পেয়েছিল। তো মুক্তি পাওয়ার পর দেখা যায় প্রায় 5-6 দিনে এই ছবির মূলধন উঠে গেছিল। ছবিটি এত ব্যবসা করেছিল এবং এত জনপ্রিয়তা হয়েছিল এই দরিদ্র শত্রুর ছবি। শওকত জামিল এত সুন্দর করে ছবিটা পরিচালনা করেছিলেন এবং প্রতিটা হলে প্রতিটা সুর প্রেক্ষাগৃহে পূর্ণ লেখা জ্বলতে দেখা গেছে। এবং আমিও দেখতে গিয়ে একদিন ফেরত এসেছিলাম বলাকা সিনেমা হল থেকে, টিকিট পাইনি, কিন্তু তখন এত টাকা আমার কাছে ছিল না। তখন মাত্র 6 থেকে 7 টাকা টিকিটের মূল্য ছিল, কিন্তু তখন এই টাকাটাও ছিল না। তখন দেখা যায় ব্ল্যাকে এই টিকিটের দাম হয়েছিল 60 টাকা 70 টাকা, কিন্তু ছাত্র তখন তো এত টাকা থাকার কথাই না। কিন্তু হলের ছবিটা প্রচণ্ডভাবে দর্শক চাহিদা পেয়েছিল, কারণ এক কথাই যে ছবিটার ডাবল রোলে জসিম ভালো অভিনয় করেছিলেন এবং প্রতিটা রুলে, প্রতিটা অ্যাকশান এবং প্রতিটা ডায়লগ জসিমের তুখর ছিল এবং দর্শককে মন জয় করতে সক্ষম হয়েছিল। এবং দর্শক প্রতিটা সিনে জসিমের অ্যাকশান এবং ডায়লগে করতালি দিয়েছিল, হাততালি দিয়েছিল এবং বাহবা জানিয়েছিল। জসিম শাবানা আলমগীর ওই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করে দারুণ সফলতা পেয়েছিলেন এবং তাকে পুলিশ হিসাবে এই ছবিতে দারুণ দেখাচ্ছে এবং দর্শক জনের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। এবং শাবানা একজন রোমান্টিক নায়িকা থাকে এই ছবিতে। শাবানার চরিত্র এবং সুন্দর ছিল। অঞ্জনা জসিমের প্রেমিকা থাকে। অঞ্জনা খুব ভালো অভিনয় করেছিলেন।
অঞ্জনের অভিনয় দেখার মতো ছিল। আজিম একজন খুব ভালো অভিনয় করেছিলেন। আম্মের শরীফ, চুন্নু, আমির তারাও খুব এই ছবিতে ভালো অভিনয় করেছিলেন। পাশাপাশি এই ছবিটা সর্বদিকে বলা যায় দরিদ্র শত্রু ছবিটা সব দিকেই অ্যাকশান, ডায়লগ পরিপূর্ণ ছিল দরিদ্র শত্রু ছবিতে। এবং দরিদ্র শত্রু ছবি আমি বলাকে যখন দেখতে গিয়েছিলাম তখন আমি বুঝতে পেরেছি জসিমের কত চাহিদা এবং শাবানা এবং আহমেদ শরীফের কত চাহিদা ছিল। ছবি দেখতে গিয়ে দেখছি শত শত মানুষ, উপচে পড়া ভিড়, মানুষের জন্য টিকিট কাটা যাচ্ছে না এবং টিকিট ব্ল্যাক হয়ে গেছে। এবং জসিমের যে লোক পোস্টার দেখা গেছে সেই লোক দেখে দর্শক তাকিয়ে পোস্টারের দিকে তাকাচ্ছে এবং হতবাক হয়ে তাকাচ্ছে যে যে জসিমকে পোস্টারে কেমন বাঘ বাঘ দেখাচ্ছে, আসলে বাস্তবে ছবিতে যে জসিম কতটুকু কী অভিনয় করবে। যখন হলে গিয়ে মানুষ দেখছে তখন জসিমের অভিনয় দেখে তো দর্শক মুগ্ধ এবং করতালে দিয়ে জসিমকে এই দরিদ্র ছবিতে সুপারহিট করার জন্য বরণ করে নেয় এবং ছবিটা সুপার ডুপার হিট ব্যবসা করে। তবে জসিম সেই সময়ে যতগুলো ছবি করেছিল হল মালিকরা জসিম ছবি নেওয়ার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছিল।